হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের সাথে আজকে আমি টিচার দীপক গিরি রয়েছি। এসএলএসটি বায়োলজি, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে গাইড করতে আজকে যে টপিকসটা আমি তোমাদের জন্য গাইড করতে চলেছি সেটা হলো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। সো ইকোলজি এবং এনভায়রনমেন্টাল যে সায়েন্সের যে পার্ট বা পলিউশনের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আমরা জেনে নেব আমাদের আজকের এই টপিকসটা আমাদের সিলেবাসে কি রয়েছে। এসএলএসটি সিলেবাসে রয়েছে ডিভিশন অফ ইকোলজি, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, প্ল্যান্ট সাকসেশন, কিংবা রয়েছে আমাদের অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস, জেরোফাইটস, হ্যালোফাইটস। আর কি রয়েছে আমাদের এখানটায়? জেনারেল আইডিয়াস অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, আ ব্রিফ নলেজ। তাহলে ওভারঅল সিলেবাসটা আমরা দেখে নিয়েছি। তাহলে এই সিলেবাসটার উপর ভিত্তি করে আমাদের কি ধরনের এরিয়াগুলোকে ভালো করে দেখে রাখতে হবে আর কোন কোন প্রশ্নগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেই জায়গাগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো চলো আমাদের কাছে আজকে তাহলে শুরুতেই আমরা যে পার্টটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি কাকে বলে? যারা আমার এই সাবজেক্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছ, যারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছো, উড়ানের পাঠশালায় যারা আমার সাথে রয়েছে, তারা নিশ্চিতভাবে ইকোলজি বিষয়টা কি সেটা বোঝো। তাও আমি আরেকবার মনে করিয়ে দিই তোমাদের সাথে, সেটা হলো ইকোলজি কিন্তু আমাদের বায়োলজি যেমন একটা সাবজেক্ট, সোশিওলজি যেমন একটা সাবজেক্ট, ফিজিওলজি যেমন একটা সাবজেক্ট, জুলজি যেমন একটা সাবজেক্ট, তেমনি ইকোলজিও কিন্তু একটা সাবজেক্ট। সাবজেক্ট বলতে বিষয়, যা আমাদের অধ্যয়ন বা পড়তে হবে বা পড়ার দরকার হয় বা পড়ি আমরা। তাহলে এই ইকোলজি যদি একটা সাবজেক্ট হয়, এই সাবজেক্টটিতে মূলত কি আলোচনা করা হচ্ছে বা কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেই জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলো আমাদের সিগনিফিকেন্ট রয়েছে সেগুলো আমরা আজকে ক্লাসের শুরুতে আলোচনা করব। এবং পুরো জায়গাটা আলোচনার সঙ্গে সঙ্গে আমি তোমাদের মডেল কোশ্চেনও করাবো। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, যাতে কোনো অংশ বা কোনো তথ্য থেকে তুমি দূরে সরে না যাও। এবং আজকে যে মডেল কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করাবো তাতে যাতে তোমরা 100% পারফেক্টলি পারফর্ম করতে পারো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর সঙ্গে রয়েছে তোমাদের সাথে উড়ান পাঠশালা। চলো আমরা ইকোলজি এই বিষয়টাকে আমরা শেয়ার করতে গিয়ে, ইকোলজি বলছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলিং উইথ দ্য রিলেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন অর্গানিজম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইনক্লুডিং আদার অর্গানিজম। তার মানে আসলে জীববিদ্যার সেই শাখা যেখানে মুখ্যত আমরা জীবেদের সাথে সাথে তাদের পরিবেশে তাদের পারস্পরিক সম্পর্কটা কি সেইটা নিয়ে কিন্তু আমরা অধ্যয়ন করে থাকি। তাহলে এখানে কিন্তু আমাদের মূলত এই স্টাডি বিষয়টা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই ইকোলজি এই শব্দটি প্রথম আমরা পেয়েছি দুটো গ্রিক শব্দ থেকে। কি সেই গ্রিক শব্দ? ওইকস এবং লোগোস। ভালো করে খেয়াল রাখতে হবে, এই দুটো শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কোন শব্দ থেকে এসেছিল? গ্রিক ওয়ার্ডস থেকে, ওইকস এবং লোগোস। ওইকস কথার অর্থ হলো ডুয়েলিং প্লেস অর্থাৎ বাসস্থান বা হ্যাবিটেট, আর লোগোস কথার অর্থ হলো টু স্টাডি অর্থাৎ অধ্যয়ন করা। এই ইকোলজি শব্দটি আমাদের কাছে আজকে যেভাবে আমাদের কাছে প্রচলিত, শুরুতে এই ইকোলজি শব্দটি কিন্তু হঠাৎ করে আমাদের কাছে এসে পৌঁছেওনি। এর পেছনেও একটা গল্প রয়েছে। কি সেই গল্প? একজন বিজ্ঞানী, তার নাম ছিল রেইটার, তিনি প্রথম এই দুটো শব্দ ওইকস এবং লোগোস এই দুটোকে একত্রে করে একটি শব্দ প্রণয়ন করেছিলেন। কি ছিল সেটা? ঐকোলগি। ঐকোলগি। এই ঐকোলগি বলে যে শব্দটি তিনি প্রণয়ন করেছিলেন, এখান থেকেই পরবর্তীকালে ইকোলজি শব্দটি এসছে। তাহলে ইকোলজি শব্দটি এসছে দুটো থেকে, একটা হলো ওইকস, অপরটি হলো লোগোস। দুটোই গ্রিক শব্দ। আমার প্রেজেন্টেশনে তোমরা দেখতে পাচ্ছ। ডুয়েলিং প্লেস ওইকস কথার অর্থ, আর লোগোস কথার অর্থ হলো টু স্টাডি। বারবার বলছি, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোন শব্দ থেকে এবং কোন শব্দটির অর্থটা কি। আর এই শব্দটি প্রথম ওইকোলজি হিসাবে বিজ্ঞানী রেইটার আমাদের সামনে তুলে ধরেছিলেন। তাহলে স্যার আমরা তো ঐকোলজি বলি না, আমরা ইকোলজি তো বলি। হ্যাঁ, তাহলে আমরা কেন ঐকোলজি বলি না? কারণ বিজ্ঞানী রেইটার, যাকে আমরা ফাদার অফ ইকোলজি বলছি, তিনি প্রথম যে এই শব্দটি আমাদের সামনে তুলে ধরেছিলেন সেই শব্দটিকে তিনি প্রপারলি ডিফাইন কিংবা ডেসক্রাইব করেননি। তার কারণে তার দেওয়া এই যে তথ্যটি বা ওই শব্দটি বা টার্মটি পরবর্তীকালে বিজ্ঞান মহলে গৃহীত হয়নি। এবং এই ক্ষেত্রে পরবর্তী সময় বিজ্ঞানী আর্নস্ট হেকেল, তিনি এই শব্দটি অর্থাৎ ইকোলজি এই শব্দটিকে তিনি প্রণয়ন করেন এবং এটিকে প্রপারলি ডিফাইন কিংবা ডেসক্রাইব করেন।
ফলে পরবর্তীকালে এই ইকোলজি শব্দটি গৃহীত হয়। তাহলে ইকোলজি এই শব্দটির প্রবক্তা কিন্তু বিজ্ঞানী আর্নস্ট হেকেল, কিন্তু এর কনসেপ্টটা প্রথম নিয়ে এসেছিলেন কিন্তু বিজ্ঞানী রেইটার, যাকে আমরা ফাদার অফ ইকোলজি বলছি। আর একটা তথ্য জেনে রাখো, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি প্রফেসর আর মিশ্রা, তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি। ভীষণ ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। চলো পরের জায়গায় চলে আসি। ইকোলজি তার ডিফারেন্ট ব্রাঞ্চ রয়েছে আমাদের। ইকোলজি যেমন আমরা বলি বায়োলজি, তার তিনটে ব্রাঞ্চ, জুলজি, বটানি অ্যান্ড ফিজিওলজি, ঠিক তেমনি আমরা ইকোলজির ক্ষেত্রেও আসলে তিনটে ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, আর্ট ইকোলজি, সিন ইকোলজি এবং ডিম ইকোলজি। তাহলে এই আর্ট ইকোলজি, সিন ইকোলজি ও ডিম ইকোলজি, এই যে তিনটে ক্যাটাগরি আমরা বলছি, এই তিনটে ক্যাটাগরি ডিটেলসটা কিন্তু আমাদের একটু জেনে রাখার দরকার রয়েছে। চলে আসি আমরা প্রথমত এই আর্ট ইকোলজি, সিন ইকোলজি এবং ডিম ইকোলজির যদি কনসেপ্টটাকে তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো কোনো একটা জীব প্রজাতি এবং তার পরিবেশে তার কি ভূমিকা, তার কি ইন্টারাকশন রয়েছে, তার কি সম্পর্ক রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমরা কোথাও কোনো চর্চা করব, অর্থাৎ আলোচনা করব বা অধ্যয়ন করব, সেটা হবে আর্ট ইকোলজি। তাহলে কোনো একটা বিশেষ প্রজাতি নিয়ে আলোচনা করা হচ্ছে বলে এটিকে বলা হয় স্পিসিস ইকোলজি। তাহলে আর্ট ইকোলজি ইজ অলসো নোন অ্যাজ স্পিসিস ইকোলজি। তাহলে প্রশ্ন হবে তোমাদের কাছে যে হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ স্পিসিস ইকোলজি বা আর্ট ইকোলজি ইজ অলসো নোন অ্যাজ, বলে এবিসিডি করে চারটে ডিফারেন্ট অপশন দেওয়া থাকবে। কোনটা সঠিক উত্তর সেটাকে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। এবার আমাদের কাছে তাহলে আর্ট ইকোলজির ক্ষেত্রে তার ডেফিনেশনটার দিকে যদি আমরা তাকাই, দেখতে পাচ্ছি স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল স্পিসিস উইথ দেয়ার এনভায়রনমেন্ট। তাহলে কোনো একটি প্রজাতি বা কোনো একটি ইন্ডিভিজুয়াল প্রজাতি নিয়ে তার পরিবেশের সঙ্গে সম্পর্ক যখন অধ্যয়ন করছি, সেটা হলো আর্ট ইকোলজি। সিন ইকোলজির ক্ষেত্রে আমরা কি বলছি স্যার? সিন ইকোলজির ক্ষেত্রে স্টাডি অফ গ্রুপ অফ অর্গানিজমস of different species is known as species with their environment is known as scene ecology. তাহলে scene ecology তে আমরা বলছি গ্রুপ অফ অর্গানিজম অফ ডিফারেন্ট স্পিসিস, মানে কমিউনিটি। তাহলে কমিউনিটি অর্থাৎ জীব গোষ্ঠী নিয়ে যখন আমরা অধ্যয়ন করছি, তখন তাকে আমরা সিন ইকোলজি বলছি। সেই জন্য আমরা সিন ইকোলজিকে আরেকটা নাম দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে কমিউনিটি ইকোলজি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিম ইকোলজি, যেখানে নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট পরিবেশে কোনো একটি জীবের পপুলেশন নিয়ে অধ্যয়ন করা হয়, সেই জন্য ডিম ইকোলজিকে আমরা পপুলেশন ইকোলজিও বলেও ব্যাখ্যা করে থাকি। ফলে এই যে দেওয়া ইনফরমেশনটা তোমাদের কাছে রয়েছে, এই ইনফরমেশনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাই উড়ান পাঠশালায় তোমাদের আজকের ক্লাসে যে তথ্যগুলো প্রোভাইড করছি, ভীষণ ভীষণ হেল্পফুল হবে তোমাদের সাফল্যের জন্য। চলে আসো পরের জায়গাটিতে। আমরা পরের যে তথ্যটি দেখছি সেটা হচ্ছে ইন্টার রিলেশনশিপ বিটুইন বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস অফ আ পার্টিকুলার এরিয়া। সেটাকে আমরা কি বলে থাকি? তার মানে একটি নির্দিষ্ট পরিবেশে জীব, বায়োটিক, অজীব, অ্যাবায়োটিক, তাদের পারস্পরিক সম্পর্ক কি, তাদের সম্পর্কের ভিত্তি কি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাই হলো আমাদের কাছে ইকোসিস্টেম। তাহলে জীবেদের বেঁচে থাকার সিস্টেমের সঙ্গে সম্পর্কিত জীব এবং জড়, তাদের পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়েই আলোচনা। সেটা হলো আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এই ইকোসিস্টেমকে আমরা মূলত ইউনিট অফ ইকোলজি বা বাস্তুবিদ্যার আসলে কোথাও না কোথাও একক বলে থাকি, কারণ আমরা ইকোলজি হলো একটা সাবজেক্ট বলেছিলাম। এই সাবজেক্টের মধ্যে মুখ্যত এই জীব বা জড়, তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের টিকে থাকার, বেঁচে থাকার মধ্যে এদের কি সম্পর্ক রয়েছে, সেই জায়গাটি যেহেতু আলোচনা করা হয়, তাই সেক্ষেত্রে ইকোলজি সাবজেক্টের ইউনিট বলা হয় ইকোসিস্টেমকে। ছোট্ট ছোট্ট ইনফরমেশন যা কিন্তু তোমাদের কাজে লাগবে। এরপরে দেখো দ্য টার্ম ইকোসিস্টেম। ইকোসিস্টেম এই শব্দটির প্রণেতা কে ছিলেন? ইকোসিস্টেম এই শব্দটির প্রণেতা ছিলেন এজি টান্সলে। তাহলে আমরা ইকোলজি এই শব্দটি পেয়েছি কে? স্যার আর্নস্ট হেকেল। কিন্তু ইকোসিস্টেম এই শব্দটি কিন্তু এজি টান্সলে। ভালো করে এটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট তাহলে আমাদের পরের জায়গা সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম যাকে আমরা বলছি, সেখানে কার সম্পর্কের কথা বলা হয়েছে? জীবের সঙ্গে জীবের, জীবের সাথে জড়ের। তাহলে এইভাবে জীব ও জড়ের যে পারস্পরিক সম্পর্ক, সেটাই কিন্তু আসলে আমাদের কোথাও না কোথাও কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। তাহলে সেখানে বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর,
আমরা দেখতে পাচ্ছি ইকোসিস্টেমের কম্পোনেন্টসকে আমরা বায়োটিক অর্থাৎ লিভিং এবং অ্যাবায়োটিক অর্থাৎ নন লিভিং এই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। বায়োটিক যারা জীবজ যারা রয়েছে তাদের মধ্যে আমরা উৎপাদক, খাদক কিংবা বিয়োজক অর্থাৎ প্রডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি জীবিতদেরকে। এবার অ্যাবায়োটিকের ক্ষেত্রে কারা পড়বে? অ্যাবায়োটিকের ক্ষেত্রে তো বহু, যা তোমরা সবাই জানো যে সেটা হতে পারে সয়েল, সেটা হতে পারে এয়ার, সেটা হতে পারে আমাদের টেম্পারেচার, সেটা হতে পারে আমাদের লাইট। তাহলে বিভিন্ন যে উপাদান পরিবেশে রয়েছে যেগুলো জীবেদের জীবনের সঙ্গে সম্পর্কিত, তারা প্রত্যেকেই কিন্তু আসলে আমাদের কাছে কোথাও না কোথাও অ্যাবায়োটিক ফ্যাক্টরস হিসেবে কাজ করছে। আমাদের কাছে মোস্ট স্টেবল ইকোসিস্টেম মুখ্যত আমরা দেখতে পাই আমাদের ওশানের মধ্যে। চলে যাব পরের ইনফরমেশনের মধ্যে, সেটা হলো জীবেদের মধ্যে জীবেদের যে পারস্পরিক সম্পর্কটা, এই সম্পর্কটা রয়েছে কিসের ভিত্তিতে? অনেক রকম ভিত্তি হতে পারে, খাদ্যের জন্য হতে পারে, আশ্রয়ের জন্য হতে পারে, নিরাপত্তার জন্য হতে পারে, বিভিন্নভাবে আমরা জীবেদের পারস্পরিক সম্পর্ক দেখতে পাই। আমাদের এই জীবজগতে প্রত্যেকটা জীবকে বহু রকম কাজ করতে হয়, আর এই বহু রকম কাজগুলো করতে গেলে তাদের শক্তির দরকার পড়ে, আর সেই শক্তি আমরা মুখ্যত পেয়ে থাকি খাদ্য থেকে। কিন্তু পৃথিবীতে সব জীবেরা এতটা সৌভাগ্যবান হয় না যে তারা তাদের প্রয়োজনীয় খাবার তৈরি করে নিতে সক্ষম হবে। পৃথিবীতে যারা পারে এই কাজটা করতে, মূলত সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে সক্ষম, তাদেরকে আমরা অটোট্রপিক বা স্বভোজী বলি। কিন্তু যারা পারে না, আমাদের মতো যে সমস্ত অধিকাংশ প্রাণী কিংবা বেশ কিছু উদ্ভিদ যারা খাবার তৈরি করতে পারে না, যাদেরকে আমরা হেটেরোট্রপিক বা পরভোজী বলি, তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও অন্য কোনো জীব যারা খাবার তৈরি করতে পারে, তাদের দেহের সঞ্চিত শক্তিগুলোকে কোনো না কোনোভাবে গ্রহণ করে বেঁচে থাকার বা টিকে থাকার লড়াইটুকু করতে হয়। তাহলে সেই জন্যই দেখা যায় যে একটা জীব অপর জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে সেই জীবটির মধ্যে সঞ্চিত খাদ্য শক্তি গ্রহণ করে এবং নিজেকে টিকিয়ে রাখে এই পরিবেশে। তাহলে এইভাবে খাদ্য খাদক সম্পর্কগুলোকে আমরা যদি একটা রৈখিক সম্পর্ক হিসাবে তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এক জীব থেকে অপর জীবে খাদ্য শক্তি সঞ্চারণ হচ্ছে, এবং সেটাই হলো আমাদের কাছে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। আমরা এখানে একটা ছোট্ট জায়গা দিয়েছি, একটা সবুজ পাতা মানে উদ্ভিদ, তাকে ক্যাটারপিলার বা শুঁয়োপোকা খাদ্য হিসেবে ভক্ষণ করছে, তাকে আমরা দেখতে পাচ্ছি এটি ক্যামেলিয়ন বা গিরগিটি, কিংবা তাকে দেখতে পাচ্ছি একটা সাপ, তাকে দেখতে পাচ্ছি বেজি। এইভাবে দেখো সবুজ পাতা যার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য শক্তি সঞ্চিত হয়েছিল, তাকে গ্রহণ করেছিল ক্যাটারপিলার। ফলে এই ক্যাটারপিলার বাঁচার জন্য খাদ্য শক্তি সবুজ উদ্ভিদ থেকে গ্রহণ করেছিল। তারপরে এই ক্যাটারপিলারের মধ্যে সঞ্চিত শক্তি সেটি আবার চলে গেল কোথায়? এই ক্যামেলিয়ন অর্থাৎ গিরগিটির মধ্যে। সেখান থেকে শক্তি খাদ্য হিসেবে চলে গেল কোথায়? সাপেদের ক্ষেত্রে। সাপেদের থেকে কোথায় চলে গেল? ওমা, মঙ্গুস অর্থাৎ বেজির মধ্যে। তাহলে এইভাবে একটা জীব থেকে অপর জীবে খাদ্য শক্তির সঞ্চারণটাকে যদি আমরা একটা সরল রেখায় তুলে ধরবার চেষ্টা করি, সেটাই হলো আসলে আমাদের কাছে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। কিন্তু ঘটনা এটা যে আমাদের কাছে এই যে ফুড চেন রয়েছে, তার মধ্যেও আমরা কিন্তু বেশ বৈচিত্র্য দেখতে পাই। স্যার বৈচিত্র্য? হ্যাঁ, এখানেও বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যটা কেমন? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেজিং ফুড চেন, আর একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন। অর্থাৎ কোনো কোনো খাদ্য শৃঙ্খল মূলত গ্রিন প্ল্যান্টস থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা এখানে গ্রিন ফটোসিনথেটিক প্ল্যান্টস যেটা রয়েছে, তাহলে গ্রিন প্ল্যান্টস থেকে হচ্ছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে সবুজ উদ্ভিদ থেকে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি প্রডিউসার থেকে শুরু হচ্ছে, দ্যাট ইজ দ্য গ্রেজিং ফুড চেন। আবার ডেট্রিটাস ফুড চেনটা এটি মূলত ডেড যে বডি রয়েছে বা ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটার যেগুলো রয়েছে, তাহলে এইভাবে ডেড এবং ডিকেইং অর্গানিক যে ম্যাটার রয়েছে সেখান থেকে আমরা শুরু হতে দেখতে পাচ্ছি। তার মানে একটা মৃতদেহ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে, একটা মৃতদেহ তাকে কেউ খাদ্য হিসেবে ভক্ষণ করছে, তার থেকে খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে, আর একটা সবুজ উদ্ভিদ থেকে শুরু হচ্ছে। তাহলে এইভাবে আমরা গ্রেজিং এবং ডেট্রিটাস ফুড চেন আমরা দেখতে পাই। তার মধ্যে আবার প্রিডেটার এবং আমরা দেখতে পাই প্যারাসাইটিক দুই ধরনের ফুড চেন রয়েছে। প্রিডেটার ফুড চেন মানে তোমরা জানো শিকার শিকারীর সম্পর্ক,
তাহলে শিকার শিকারীর সম্পর্কের ক্ষেত্রে সবসময় সাধারণত যে আমাদের নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীটা কেমন না, একটা ছোট্ট জীব তার থেকে সবল বড় বৃহৎ কোনো জীব তার দ্বারা ভক্ষিত হচ্ছে, আবার তার থেকে বড় কেউ থাকলে তাকে ভক্ষণ করছে। তাহলে সবসময় ছোট ছোট জীবগুলো বড় এবং শক্তিশালী জীব দ্বারা ভক্ষিত হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাকে আমরা বলছি প্রিডেটার ফুড চেন। তাহলে প্রিডেটার ফুড চেনে আমরা এই কথাটা বলতে পারি যে ফুড চেনটা ছোট জীব থেকে বড় জীবের মধ্যে স্থানান্তরিত হচ্ছে তাহলে সেটা হলো প্রিডেটার ফুড চেন। কিন্তু উল্টোটা যদি হয়, অর্থাৎ কোনো বড় জীব থেকে ফুড চেন শুরু হলো ছোট জীবের মধ্যে গেল, এমনটা যদি হয় তখন তাকে আমরা বলবো প্যারাসাইটিক। স্যার ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, নিশ্চয়ই একটু এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে আমি। ধরে নাও আমাদের এই দেহটা একটা প্রডিউসার বা উৎপাদক, আর আমার দেহের মধ্যে মনে করো ছোট ছোট অনেকগুলো কুচক্রিমি রয়েছে ইন্টেস্টাইনের মধ্যে, অন্ত্রের মধ্যে। তাহলে আমি এখানে যদি নিজেকে উৎপাদক ভাবি, প্রডিউসার ভাবি, তাহলে আমার থেকে যে খাদ্য শক্তি গ্রহণ করছে সে কে? স্যার কুচক্রিমি। সে কি বৃহৎ কোনো জীব নাকি ছোট জীব? স্যার ছোট জীব। তাহলে বড় থেকে ছোট জীবের মধ্যে খাদ্য শক্তি সঞ্চালন ঘটলো, তাহলে সেটাকে কি বলবো? প্যারাসাইট। তাই আমরা কুচক্রিমিকে কি বলি? স্যার প্যারাসাইট। তাহলে এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে যখন ছোট থেকে বড় জীবের মধ্যে তখন আমরা প্যারাসাইটিক, আর বড় থেকে যখন ছোট জীবের দিকে খাদ্য শক্তি সঞ্চালন হচ্ছে তখন আমরা বলছি সেটা হচ্ছে প্যারাসাইটিক ফুড চেন। তাহলে সেই জায়গাগুলো আমরা এখানে শুরু করেছি। দেখো, দ্য লিনিয়ার পাথ অফ এনার্জি ফুড ট্রান্সমিশন ফ্রম দ্য অর্গানিজম টু অর্গানিজম। তাহলে লিনিয়ার পাথ মানে সরল রেখায়, তাহলে রৈখিক যে ফুড চেন সেটা আমরা এখানে ফুড চেনের ডেফিনেশনে পেয়েছি। ফুড চেন কোথা থেকে শুরু হচ্ছে? ফটোসিনথেসিস কিংবা উৎপাদক বা প্রডিউসার থেকে। গ্রেজিং ফুড চেন স্টার্টেড ফ্রম গ্রিন প্ল্যান্টস, যা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আবার দেখো প্রিডেটর ফুড চেন, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফুড চেন হুইচ ইজ স্টার্টেড ফ্রম স্মল অর্গানিজম অ্যান্ড এন্ডেড ইন লার্জ অর্গানিজম, যেগুলো ছোট ছোট জীবে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে বড় জীবের মধ্যে, যা অলরেডি তোমাদের সাথে ব্যাখ্যা করে এসেছি। দেখো প্যারাসাইটিক ফুড চেন, সেখানে কি বলা রয়েছে? ফুড চেন হুইচ ইজ স্টার্টেড ফ্রম লার্জ অর্গানিজম অ্যান্ড এন্ডেড ইন স্মল অর্গানিজম। তাহলে যেগুলো কিনা আমাদের বড় কোনো অর্গানিজম থেকে শুরু করে ছোট অর্গানিজম পর্যন্ত হচ্ছে, সেটা হলো আমাদের কাছে কোথাও না কোথাও প্যারাসাইটিক ফুড চেন। এবার ডেট্রিটাস ফুড চেন কোথা থেকে শুরু হয়? ডেট অর্গানিক বডি থেকে বা ডেট অর্গানিক ম্যাটার থেকে। তাহলে অলরেডি এই তথ্যগুলো আমরা লার্ন করে এলাম। চলো এর পরের আর একটা কনসেপ্ট আমরা এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্যজাল। তাহলে এই ফুড ওয়েব বা খাদ্যজালের বিষয়টা কি? ফুড ওয়েব বা খাদ্যজাল হলো আসলে আমরা যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনটা এতক্ষণ ধরে পড়ে এলাম সেই জায়গার একটা বিস্তৃত রূপ। কি সেই বিস্তৃত রূপ? আসলে কোনো একটা জীব কেবলমাত্র একটি খাদ্য শৃঙ্খলের সঙ্গে বা একটা ফুড চেনের সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয়, একটা জীব অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত থাকতে পারে। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি কোথাও একটা জায়গায়, আমরা একটা উদাহরণ হিসেবে বলি যে আমাদের কাছে এইখানে মনে করো একটা লেডি বার্ড রয়েছে। তাহলে এই লেডি বার্ডটা পাখিও খাচ্ছে, আবার সেটাকে ড্রাগন ফ্লাই ফড়িংও খাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা জীব সে দুটো ফুড চেনের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একাধিক যে ফুড চেন একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড হয়ে যে ওয়েব লাইক স্ট্রাকচার তৈরি করে সেটাকেই আমরা বলছি ফুড ওয়েব বা খাদ্যজাল। এখন তাহলে একটা জীব সে কি কি খাদ্য হিসেবে ভক্ষণ করতে পারে, কোন কোন জীবকে খাদ্য হিসেবে ভক্ষণ করতে পারে, এ মনে রাখা বড় মুশকিল। পৃথিবীতে এত লক্ষ লক্ষ জীব, কে কাকে খাচ্ছে, কে কখন কাকে ভক্ষণ করছে, এ বড় মনে রাখা বড় কঠিন বিষয়। তাই সেই জন্যই পরবর্তীকালে এই ধরনের জটিলতা থেকে দূরে সরবার জন্য একজন বিজ্ঞানী সামনে এগিয়ে এলেন তার এক বিশেষ ধরনের ধারণা বা কনসেপ্ট নিয়ে। সেই বিজ্ঞানীর নাম হলো এলটন। এই বিজ্ঞানী এলটন তিনি বললেন যে আমরা যদি জীবগুলোকে এককভাবে না ভেবে একটা গোষ্ঠী ভাবি, মনে করো যারা সালোক সংশ্লেষ করে সবুজ উদ্ভিদ, তাদেরকে যদি একটা গোষ্ঠী বলে উৎপাদক বলে ভাবা হয়, হ্যাঁ ভাবা যেতেই পারে। আবার একটা গোষ্ঠী যারা সরাসরি ওই সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে ভক্ষণ করছে, সে হতে পারে গরু, সে হতে পারে ছাগল, সে হতে পারে হাতি কিংবা ছোট্ট কোনো জীব, যারা সরাসরি উদ্ভিদকে ভক্ষণ করছে তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখলাম। আবার তাদেরকে যারা কনজিউম করছে, তাদেরকে যারা ভক্ষণ করছে তাদেরকে আর একটা গ্রুপের মধ্যে রাখলাম। তাহলে এইভাবে গ্রুপ করলে
তাহলে তো বোধহয় ওই খাদ্য শৃঙ্খল বা ফুড ওয়েবের যে কমপ্লেক্সিটি বা জটিলতা রয়েছে সেখান থেকে বেরোনো যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজ্ঞানী এলটন বেশ কিছু কনসেপ্ট বা ধারণা আমাদের সামনে তুলে ধরলেন। তার বক্তব্যে যে কথাগুলো বলা হলো যে কোনো জীব যদি তার নাম্বার বেশি হয় বা তার এনার্জি বেশি হয় কিংবা তার খাদ্য শক্তি সঞ্চিত পরিমাণ অনেক বেশি হয় কিংবা তার জীব ভর বেশি হয়, তাহলে তাদের ওই সংখ্যার উপর ভিত্তি করে বা জীব ভরের উপর ভিত্তি করে তাদেরকে আমরা ব্লক গ্রাফে এভাবে সাজাবো। মনে করো একটা জীব তার সংখ্যা মনে করো 100টা, আর একটা জীব গোষ্ঠী তার সংখ্যা মনে করো 80টা, আর একটা জীব তার সংখ্যা মনে করো আমাদের কাছে 60টা, আর একটা জীব তার সংখ্যা মনে করো 40টা। তাহলে এইভাবে আমরা যদি গ্রাফ আকারে পরপর সাজাই তাহলে বিষয়টা অনেকটা পিরামিডের মতো দেখতে লাগে। সেই জন্য এই কনসেপ্টটাতে সবসময় যেন খেয়াল রাখতে হবে নিচের দিকে সব থেকে বেশি যার নাম্বার, বায়োমাস বা এনার্জি রয়েছে সে থাকবে এবং ক্রমশ কম তারা আস্তে আস্তে আসলে পরপর ধীরে ধীরে ওপরের দিকে স্থান পাবে। এই প্রেজেন্টেশনটা দেখতে যেহেতু আমাদের পিরামিডের মতো লাগে সেই জন্য এটাকে আমরা বলে থাকি আমাদের ইকোলজিক্যাল পিরামিড। তাহলে এই ইকোলজিক্যাল পিরামিডের যে কনসেপ্ট, এই কনসেপ্ট মূলত প্রথম আমাদের সামনে যে বিজ্ঞানী তুলে ধরেছিলেন তার নাম ছিল বিজ্ঞানী এলটন। সেই জন্য এটিকে বলা হয় এলটনিয়ান পিরামিড। এলটনিয়ান পিরামিড। তাহলে এলটনিয়ান পিরামিড আমরা এখানে পাচ্ছি। তাহলে এই এলটনিয়ান পিরামিড কাকে বলছে? ইকোলজিক্যাল পিরামিডকে বলছে। তাহলে এই এলটনিয়ান পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড তাতে আমরা সর্বনিম্ন স্তরে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কাছে প্রডিউসার, তারপরে প্রাইমারি কনজিউমার, তারপরে সেকেন্ডারি কনজিউমার, তারপর আমরা টারশিয়ারি কনজিউমার। এই ধরনের আমরা একটা ট্রপিক পিরামিড বা ফুড পিরামিড বা এনার্জি পিরামিডের মধ্যে দেখতে পাচ্ছি। এরকম আমরা পিরামিডকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্থাৎ তিন ধরনের পিরামিড আমরা পেতে পারি। কি কি হয় বলে রাখি সেটা। একটা হচ্ছে নাম্বার পিরামিড হয়, নাম্বার পিরামিড। আর একটা হলো আমাদের কাছে বায়োমাস পিরামিড, বায়োমাস পিরামিড। আর একটা হলো আমাদের কাছে ট্রপিক আর এনার্জি পিরামিড, এনার্জি পিরামিড। তাহলে ট্রপিক আর এনার্জি পিরামিড। তাহলে এখানে আমরা ইকোলজিক্যাল পিরামিডের টাইপটা বললাম, কি কি টাইপ বললাম সেটাকে ভালো করে খেয়াল রাখবে। নাম্বার পিরামিড হতে পারে, বায়োমাস পিরামিড হতে পারে, আর এনার্জি পিরামিড হতে পারে। এই তিন ধরনের পিরামিড আমরা দেখতে পেতে পারি। এখন এই পিরামিডটাকে আমরা কিভাবে মনে রাখবো বা এখান থেকে প্রশ্নের জায়গা কেমন হবে আমি সেটাকে একটু ইরেজ করে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আমাদের কাছে কনসেপ্টটাকে যদি একটু ভালো করে শেয়ার করে নিই তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখে নাও এইখানে সবুজ উদ্ভিদ, তাদেরকে আমরা সবার নিচে পিরামিডের বেস বা ভূমির দিকে আমরা দেখতে পাচ্ছি। এদেরকে আমরা প্রডিউসার বা উৎপাদক বলছি, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে নিজেদের জৈবিক কার্য সম্পাদনের জন্য খরচ করার পরে কিছুটা শক্তি নিজের দেহে সঞ্চয় করে। সেই সঞ্চিত শক্তি তার পরবর্তী স্তরে আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে ভক্ষণ করছে তাদেরকে আমরা প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক বলছি, তার মধ্যে পৌঁছচ্ছে। এই প্রাথমিক খাদক তাদেরকে আবার ভক্ষণ করছে বেশ কিছু প্রাণী, তাদেরকে আমরা সেকেন্ডারি, এবং তাদেরকে ভক্ষণ করছে তাদেরকে আমরা টারশিয়ারি বলছি। যদি বিষয়টাকে খাদ্য ভক্ষণের নিরিখে চিন্তা ভাবনা করি তাহলে এই যে প্রাইমারি কনজিউমার রয়েছে, প্রাথমিক খাদক, তারা কিন্তু সরাসরি সবুজ উদ্ভিদকেই খাদ্য হিসেবে ভক্ষণ করছে। তার মানে তারা হলো শাকাহারী বা তৃণভোজী, তাদেরকে আমরা ইংরেজিতে বলি হার্বিভোরস। উল্টো দিকে সেকেন্ডারি এবং টারশিয়ারি কনজিউমার যারা রয়েছে তারা কোথাও না কোথাও অন্য কোনো প্রাণীকে ভক্ষণ করছে, যাদেরকে আমরা কার্নিভোরস বা মাংসাশী বলি। তাহলে একটা ইকোলজিক্যাল পিরামিডে প্রডিউসার, হার্বিভোরস এবং কার্নিভোরস এই তিনটে ধরনের জীবের বিস্তার আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা ইকোলজিক্যাল পিরামিডে কোন কোন ধরনের জীব রয়েছে এই প্রশ্ন হবে। সেখানে হার্বিভোরস, প্রডিউসার, হার্বিভোরস, কার্নিভোরস কিংবা আরো কিছু অপশন যোগ করা থাকবে। উত্তরে কিন্তু মনে রাখতে হবে প্রডিউসার, হার্বিভোরস এবং কার্নিভোরস। কার্নিভোরসকে আমরা প্রাইমারি বা সেকেন্ডারিতে ভাগ করতে পারি। তাহলে আমাদের কাছে
এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা তথ্য শেয়ার করে রাখি। কি সেই তথ্য? তথ্যটা হলো আমাদের কাছে এইখানটায়, যে এই প্রডিউসার থেকে যে খাদ্যগুলো, সঞ্চিত শক্তির যে অংশগুলো, সেটা কোথায় পৌঁছচ্ছে বললাম? আমরা বললাম যে তার উচ্চতর খাদ্য স্তরে পৌঁছচ্ছে। ব্যাপারটাকে যদি এইভাবে আমরা দেখি, তাহলে দেখো এইখান থেকে, অর্থাৎ আমাদের পিরামিডের বেস থেকে খাদ্য শক্তি যাচ্ছে কোথায় স্যার? প্রাইমারিতে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশারিতে। তাহলে এইভাবে পিরামিডের বেস থেকে টপের দিকে খাদ্য শক্তির সঞ্চারণ হচ্ছে। তাহলে এই যে এনার্জি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, এই এনার্জি ফ্লো কিন্তু সর্বদা পিরামিডের বেস থেকে টপের দিকে যাচ্ছে। তাহলে বেস থেকে টপের দিকে এনার্জি ফ্লো বা শক্তির সঞ্চারণ ঘটছে। আর কি দেখতে পাচ্ছি? বিশেষ এক বিজ্ঞানী সায়েন্টিস্ট লিন্ডেম্যান 1942 খ্রিস্টাব্দে বললেন যে সঞ্চিত শক্তির মাত্র 10% তার নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে, খাদ্য স্তরে পৌঁছবে। তাহলে 10% হারে মূলত খাদ্য শক্তির সঞ্চারণ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শক্তির প্রবাহ সর্বদা ঊর্ধ্বমুখী, অথবা আর একটা দৃষ্টিভঙ্গিতে বলতে পারি যে স্যার প্রডিউসার থেকে সর্বদা কার্নিভোরস বা কনজিউমারের দিকে পৌঁছচ্ছে। হ্যাঁ ঠিক, তাই সেই জন্য আমরা ইউনিট ডিরেকশনালও বলতে পারি, একমুখীও বলতে পারি। তাহলে ঠিক তাই। তাহলে 10% ল কার দ্বারা, 10% ল কি ব্যাখ্যা করে, শক্তির প্রবাহ কেমন হয়, এই সমস্ত বিষয়গুলো ভীষণ ভীষণ নজরে রাখতে হবে। তাহলে খেয়াল করো, এখানে আমরা সেই তথ্যগুলো প্রোভাইড করেছি। প্রাইমারি কনজিউমার কি ধরনের হবে? হার্বিভোরস। সেকেন্ডারি এবং টারশিয়ারি কি প্রকৃতির হবে? শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো কার্নিভোরস, ওমনিভোরস, আর একটা শব্দ আমরা পাচ্ছি যাকে আমরা সর্বভুক বলে থাকি। এই সর্বভুক কারা? যারা কিনা উৎপাদক এবং খাদক উভয় স্তর থেকে কিন্তু খাদ্য সংগ্রহ করতে পারে, তারা কিন্তু আসলে আমাদের কাছে ওমনিভোরস। এরপরে দেখো আমরা পাচ্ছি স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার কারা? যারা মূলত আমাদের মৃত জীবদেহকে ভক্ষণ করে পরিবেশকে দূষণমুক্ত করে, তারাই হলো স্ক্যাভেঞ্জার। মানে ঝাড়ুদার পাখি যাকে আমরা বলি, যেমন ধরো কাক হতে পারে, আমাদের কাঁকড়া হতে পারে, শকুন হতে পারে, হায়না হতে পারে, এরা কিন্তু স্ক্যাভেঞ্জার। আবার যারা ব্লাড ফিডিং, রক্ত শোষক, তাদেরকে স্যাঙ্গুইনিভোরস বলা হয়। তাহলে এই সমস্ত শব্দগুলোর সঙ্গে পরিচয় স্থাপনের সঙ্গে সঙ্গে চলে এলাম 10% ল বা 10% সূত্রে। তাহলে এই 10% সূত্র কার দ্বারা প্রবর্তিত, সেটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আগেই শেয়ার করে এসেছি, বিজ্ঞানী লিন্ডেম্যান। এটি কিসের সঙ্গে সম্পর্কিত? 10% ল এনার্জি ফ্লো, শক্তি প্রবাহের সঙ্গে সম্পর্কিত। আর শক্তির প্রবাহ কেমন হয় ইকোসিস্টেমের ক্ষেত্রে? আগেই ব্যাখ্যা করা রয়েছে, আপরাইট এবং ইউনিডিরেকশনাল, অর্থাৎ ঊর্ধ্বমুখী এবং একমুখী প্রকৃতির হয়। তাহলে আমাদের কাছে এই তথ্যগুলোকে লার্ন করে চলে আসছি কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রমী ঘটনা রয়েছে। এক্সেপশন বা ব্যতিক্রমী ঘটনাটা কি? অর্থাৎ পিরামিড তো সবসময়ের জন্য নিচের বেসটা হবে বেশি চওড়া আর টপটা হবে ক্রমশ থিন। তাহলে এইখানে আমরা কখনো কখনো এমনটা দেখি, বেসটা হয়ে গেছে তীক্ষ্ণ আর টপটা হয়ে গেছে বেশি, তার মানে উল্টো প্রকৃতির, যেটা আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি। এই উল্টো প্রকৃতির পিরামিড, ইনভার্টেড পিরামিড কাদের ক্ষেত্রে দেখতে পাবো? দুটো ক্ষেত্রে দেখতে পাবো। একটা হচ্ছে নাম্বার পিরামিডে, আর একটা হচ্ছে আমাদের বায়োমাস পিরামিডে। এনার্জির ক্ষেত্রে কিন্তু তা হয় না, তাই এটা ভালো করে খেয়াল রাখতে হবে। ইনভার্টেড বায়োমাস পিরামিড আমরা দেখতে পাই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে, এবং ইনভার্টেড নাম্বার পিরামিড আমরা দেখতে পাবো কোথায়? নাম্বার পিরামিড দেখতে পাবো প্যারাসাইটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে। লিমিটেশন অফ ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড বা আমরা যে এলটোনিয়ান পিরামিড আমরা দেখলাম, তাতে সীমাবদ্ধতা রয়েছে। কি সীমাবদ্ধতা রয়েছে স্যার? ওখানে আলোচনা হয়েছে আমাদের প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, কে হার্বিভোরস, কে কার্নিভোরস, সেগুলো জানা গেছে। কিন্তু যেহেতু এখানে বিজ্ঞানী এলটন জীবগুলোকে একটা গ্রুপ হিসেবে ট্রিট করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে সব গ্রুপগুলোর কথা ভাবা হলেও এক ধরনের গ্রুপ বাদ গেল। কোন সেই গ্রুপটা? যারা সর্বভুক। তাহলে এই সর্বভুক বা ওমনিভোরস যারা, তাদেরকে কিন্তু ইকোলজিক্যাল পিরামিডে কোথাও দেখতে পাই না। আমাদেরকেই ভাবো না, আমরা তো হিউম্যান বিং, আমরা তো মানুষ। আমরা যদি আমাদের কথা বলি, যে বলো তো বাবা, আমরা পিরামিডের কোন জায়গায় রয়েছি? আমরা কি প্রডিউসার? তোমরা সবাই একসঙ্গে লাফিয়ে বলবে, না না স্যার, আমরা প্রডিউসার নই, এ তো সবুজ উদ্ভিদেরা প্রডিউসার।
একদম ঠিক, সবুজ উদ্ভিদ, তাদেরকেই আমরা উৎপাদক বলি। তাহলে আমরা কারা? আমরা কি প্রাইমারি কনজিউমার? অনেকে মাথা চুলকে চুলকে হাত তুলবে, হ্যাঁ স্যার হতেও পারি। আর আমি যদি বলি আমি সেকেন্ডারি, তুমি বলবে স্যার হতেও পারি। আমি যদি বলি আমি টার্সিয়ারি, তুমি বলবে আমি হতেও পারি। আচ্ছা, এতগুলো হতেও পারি কেন? একটা তো নির্দিষ্ট স্তর থাকবে, কারণ ওখানে তো বিজ্ঞানী এলটন বলেছিলেন যে আমাদের একটা গ্রুপের মধ্যে রাখবেন। ঠিক, তাহলে সেই জায়গা থেকে কেন আমরা বঞ্চিত? তার কারণটা হলো যে আমি যখন ভাত খাচ্ছি, মানে আমরা কোথাও না কোথাও উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, তার মানে আমি তখন প্রাইমারি কনজিউমার। কিন্তু আমি যখন মাংস খাচ্ছি, মনে করো ছাগলের মাংসই খাচ্ছি, তাহলে ছাগল কি খায়? স্যার ঘাস খায়। তাহলে ছাগল ছিল প্রাইমারি কনজিউমার, আমি ছাগলের মাংস খাচ্ছি, মানে আমি তখন সেকেন্ডারি কনজিউমার। ফলে তুমি আমাকে নির্দিষ্ট কোনো স্তরে বলতে পারবে না। তুমি যদি বলো যে স্যার আমি প্রাইমারি কনজিউমার, আমি তখন বলবে যে হ্যাঁ তুমি প্রাইমারি কনজিউমার, কিন্তু তুমি মাছ মাংস খাও না। খাই। তাহলে তোমার স্তর উল্টে গেল, বদলে গেল। তাহলে এইখানে দেখা গেল ওমনিভোরস, তাদেরকে কিন্তু আলোচনা করা হয়নি। সো দ্যাটস ওয়াই লিমিটেশন অফ ইকোলজিক্যাল পিরামিড, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে প্রশ্ন হবে। সো লিমিটেশন অফ ইকোলজিক্যাল পিরামিডের ক্ষেত্রে নো কনসিডারেশন অ্যাবাউট ওমনিভোরস। তাহলে সর্বভুক সংক্রান্ত কোনো তথ্য এখানে বিবেচনা করা হয়নি। এবার আমরা চলে আসছি আর একটি গুরুত্বপূর্ণ তথ্যে, সেটা হলো ইকোটোন এবং এজ এফেক্ট। এই ইকোটোন এবং এজ এফেক্ট বিষয়টা কি? ইকোটোন হলো দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোজক অঞ্চল, যেখানে দুটো ভিন্ন বাস্তুতন্ত্র একে অপরের সঙ্গে মিশছে। ব্যাপারটাকে আমি একটু ছোট্ট করে বোঝাই। ভাবো এইটা একটা পুকুর, পন্ড। পুকুরের একটা পার্ট রয়েছে, তাহলে পুকুরের মধ্যে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দেখতে পাচ্ছি। এবার আমরা তার চারিদিকে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম দেখতে পাচ্ছি। তাহলে পুকুরের পাড়টাকে আমরা বলতে পারি দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোজক অঞ্চল। তাহলে পুকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে পুকুরের পাড়, এটি কিন্তু দুটো ভেজিটেশন টাইপ বা দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোজক অঞ্চল হতে পারে। কি সেই দুটো? একটা হলো স্থলভাগের আর একটা হলো জলভাগের। তাহলে এই স্থলভাগ এবং জলভাগের সেখানে কিন্তু আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি। তাহলে এই যে পার্টটা, এটাকে আমরা বলছি ইকোটোন। আর একটু লার্জ স্কেলে যদি ভাবি, মনে করো সমুদ্র এবং তার উপকূলবর্তী অঞ্চল, তাহলে সমুদ্রের ওই কোস্টাল এরিয়া যাকে আমরা বলছি, সেটাকে আমরা বলতে পারি ইকোটোন, কারণ এখানে আমরা দেখতে পাবো দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের কিন্তু সংযোজক অঞ্চল। এবার এই যে ইকোটোন অঞ্চলে মূলত জীববৈচিত্র্য অনেক বেশি হয়, আর সেটাকেই বলা হয় আমাদের কাছে এজ এফেক্ট। তাহলে ইনক্রিজ অফ বায়োডাইভার্সিটি ইন ইকোটোন, সেটাকে আমরা বলে থাকি এজ এফেক্ট। তাহলে এজ এফেক্টটা কি সেটা নিশ্চিত রূপে আমরা বুঝলাম। সেটা হলো যে আমাদের মূলত দুটো ভিন্ন বাস্তুতন্ত্র যেখানে রয়েছে। আমি যদি বিষয়টাকে আর একটু সিম্পলিফাইড করে তোমাদেরকে বোঝাই, ধরো আমার কাছে এইটা একটা এরিয়া, এই এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি গ্রাস রয়েছে, আর এরিয়াতে মনে করো ফরেস্ট রয়েছে। তাহলে এইটা একটা ফরেস্টের একটা জায়গা, এইটা একটা গ্রাসের জায়গা। তাহলে আমি জি আর এফ লিখলাম। তাহলে এইখানে কিছু জায়গা থাকবে যেখানে ফরেস্টের গাছও রয়েছে, ঘাসও রয়েছে। তাহলে এই যে কমন এরিয়া, এইখানে কিন্তু আমরা দেখতে পাবো গ্রাসের উপর ডিপেন্ডেন্ট জীবেরও রয়েছে, আবার ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট জীবেরও রয়েছে। তাহলে এই যে দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের যেখানে মিলন অঞ্চল, এইটা তো আমরা ইকোটোন বলেছি। তাহলে এই যে ইকোটোন নামক যে অংশটি রয়েছে, এই অংশে তাহলে আমরা অনেক বেশি জীববৈচিত্র্য দেখতে পাবো। এটাকেই আমরা বলছি এজ এফেক্ট। তাই আমাদের কাছে এখানে আমরা যে এজ এফেক্টের যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি বিষয়টাকে বুঝেছো। বাকিটা অবশ্যই ডিটেলস তোমাদেরকে স্টাডি করে নিও। তাহলে চলে আসবো আমরা পরের পার্টটিতে, সেটা হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হলো আমাদের কাছে বায়োম। এই বায়োম বিষয়টা কি? বায়োমটা হলো আসলে একটা বড় ভৌগোলিক অঞ্চলের অনেকগুলো ইকোসিস্টেমের সমন্বয়, সেটাই হলো আমাদের কাছে বায়োম। তার মানে বায়োমের ক্ষুদ্রতম সংস্করণ আমরা ইকোসিস্টেমকে বলতে পারি, আর ইকোসিস্টেমের আমরা লার্জার ইউনিট বলতে পারি, সেটা হলো বায়োম। এবার আমরা চলে আসছি আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন, যেগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হয়, পরীক্ষায় ভীষণভাবে আসে। সেই পার্টটা কি? সেটা হলো আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব বসুন্ধরা দিবস। সেটি কোন দিন উদযাপন করা হয়? সেটা হলো 5th জুন। প্রতি বছর 5th জুন
আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করি। তাহলে এইভাবে পরিবেশগত সচেতনতা গঠন করবার জন্য সমাজে আমাদের স্কুল বা বিদ্যালয় বা কলেজ স্তরে যেমন আমরা বিভিন্ন দিন উদযাপন করি, তেমনি সাধারণ মানুষের মধ্যেও এই অ্যাওয়ারনেসকে পৌঁছে দিতে সেই বিশেষ দিনগুলো আমরা উদযাপন করি। তাহলে সেখানে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ডে টু প্রিজার্ভ ওজোন, দ্যাট ইজ ওজোন ডে। তাহলে ওজোন দিবস হিসাবে পালন করা হয় 16 সেপ্টেম্বর। আবার দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণ দিবস, সেটি কবে পালন করা হয়? 3 মার্চ। প্রতি বছরই আমরা 3 মার্চ পালন করি। আর্থ ডে, বসুন্ধরা দিবস, বসুন্ধরা দিবস সেটি আমাদের 22 এপ্রিল পালন করা হয়। ফলে এগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে এই ইকোলজি ইকোসিস্টেমের সঙ্গে, তাদের কোথায় সে বসবাস করছে তার উপর নির্ভর করে। সেখানে আমরা প্ল্যাঙ্কটন, নেকটন এবং বেন্থস। প্ল্যাঙ্কটন মানে হলো ছোট ছোট মাইক্রোস্কোপিক মূলত জীব, সেটা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণীও হতে পারে, যারা কিন্তু সাঁতার দিতে অক্ষম, জলে ভাসমান, মাইক্রোস্কোপিক, সাঁতারে অক্ষম, সক্রিয়ভাবে নিজে সাঁতার দিতে পারে না, জলের স্রোতে সে ভেসে যায়, তারা হলো আমাদের কাছে প্ল্যাঙ্কটন। যদি এটি উদ্ভিদ হয় তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন, যদি এটি প্রাণী হয় তাহলে এটিকে জু প্ল্যাঙ্কটন বলা হয়, জানো তোমরা সেটা। নেকটন কিন্তু জলে ভাসমান জীব, তবে নিজে সক্রিয়ভাবে সাঁতার দিতে সক্ষম, যেটা প্ল্যাঙ্কটন পারতো না, এরা কিন্তু সেটা পারে, অর্থাৎ নিজে সক্রিয়ভাবে সাঁতার দিতে পারে। সো অ্যাক্টিভলি সুইমিং অ্যাকোয়াটিক অর্গানিজম, সেটা হলো আমাদের কাছে নেকটন। আর বেন্থস হলো জলের তলায় যে রক, পাথর, শিলা বা তলার যে কাদার যে জায়গা রয়েছে তাতে যে সমস্ত জীব বসবাস করে, অর্থাৎ বটম ডুয়েলিং অর্গানিজম, তাদেরকে বলা হচ্ছে বেন্থস। আমরা দেখতে পাচ্ছি প্ল্যাঙ্কটন জলের উপর ভাসমান, তারপরে দেখো নেকটন যারা নিজেদের ইচ্ছেতে সাঁতার দিতে পারে, আর বেন্থস হলো যারা জলের তলায় মূলত বসবাস করছে। তাহলে এই টার্ম অ্যান্ড টার্মোলজি গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের সিলেবাসে যেটা ছিল সেটা ছিল সাকসেশন। তাহলে এই সাকসেশনের যে পার্টটা রয়েছে, এই সাকসেশনের পার্টটার দিকে যদি আমরা যাই, সেখানে সাকসেশন বিষয়টা কি? সেটা হলো একটা উন্মুক্ত জীবহীন কোনো একটা পরিবেশ, সেইখানে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জীবগোষ্ঠীর আগমন ঘটে এবং তাদের জৈবিক ক্রিয়াকলাপের ফলে সেই পরিবেশে বেশ কিছু কেমিক্যাল চেঞ্জ ঘটে, সেখানকার নেচারের পরিবর্তন ঘটে, রিসোর্সের পরিবর্তন ঘটে, ফলে সেই জীবের জন্য আর সেই পরিবেশটি উপযুক্ত থাকে না, সেই পরিবেশ অন্য কোনো জীবের জন্য উপযুক্ত হয়, ফলে অন্য একটি জীবের আগমন ঘটে। ফলে একই পরিবেশে ধীরে ধীরে বিভিন্ন জীবেদের আগমন ঘটে এবং একটা সময় এসে দেখা যায় এমন একটি জীবগোষ্ঠীর আগমন ঘটে, সেখানে ওই পরিবেশের জন্য সে সব থেকে স্টেবল হয়, তারপরে আর পরিবেশগত কোনো প্রভেদ বা পরিবর্তন ঘটে না। সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি। বিষয়টাকে এরকম ভাবে আমি যদি একটু সিম্পলিফাইড করে বুঝিয়ে নিই তোমাদেরকে, ভাবো এরকম একটা, যে আমরা একটা পুকুর কেটেছি, মাছ চাষ করব। তাহলে আমাদের এই এসএলএসটির পরীক্ষা দেবো, সব প্রস্তুতি নিচ্ছি, তারপরে দেখা গেল যে আমি একটা পুকুরও কেটেছিলাম, তো মাছ চাষ করবো, কারণ দীর্ঘদিন পরীক্ষা নেই, তো মাছ চাষ করব, জীবিকা পালন করতে হবে। তো সেখানে পুকুরটা কেটেছি, তারপর দেখা গেল যে আমার চাকরিটা হয়ে গেছে। তাহলে আমার চাকরিটা যখন হয়ে গেছে আর মাছ চাষ করা হলো না, পুকুরের জায়গাটা পুকুরের মতোই রইলো। 10 বছর পরে মনে হলো দেখি তো গিয়ে একবার পুকুরটার অবস্থা কি। সেখানে গিয়ে দেখবে যে পুকুরটা মজে গিয়েছে, কচুরিপানা কিংবা কোনো ঘাস, জলজ ঘাসে ভরে গেছে। আবার 5 বছর পরে গিয়ে দেখবে পুকুর আর পুকুর নেই, সেটি আসলে একটা স্থলভাগে পরিণত হয়েছে, সেখানে কোনো বড় গাছ হয়ে বসে আছে। তার মানে ওই পুকুরটি সময়ের সঙ্গে সঙ্গে সেখানে মাছ, জলজ প্রাণী এসছে, তারা মারা গেছে, ফলে তাদের দেহ নিচে কাদার পরিমাণ বেড়েছে, পুকুরের গভীরতা কমেছে এবং সেখানে আস্তে আস্তে কচুরিপানা, পদ্ম, শালুক, বিভিন্ন উদ্ভিদ এসছে, তারা মারা গেছে। এইভাবে সেখানে জলজ ঘাস, তারপরে সেখানে কিছু হার্বস বা সার্বস, তারপরে একটা সময় ট্রি বা বৃক্ষ, ওই একই পরিবেশের আগমন ঘটেছে। যখন বৃক্ষ এসছে তারপরে আর তার কোনো পরিবর্তনের দরকার পড়েনি। তাহলে এইভাবে একটা নির্দিষ্ট পরিবেশে একই জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জীবেদের আগমন ঘটে এবং সর্বোচ্চ জীবের আগমনের ফলে সেটি একটি স্টেবল কমিউনিটিতে কনভার্টেড হয়ে যায়।
এই ঘটনাটাকেই আমরা পর্যায়ক্রমিক একটি জীবেদের বিবর্তনের জায়গা বলতে পারি, যেটাকে আমরা বলছি সাকসেশন। তাহলে এই সাকসেশনে যে পর্যায় বা যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা টার্মসগুলো আমাদের জানার দরকার, সেটা হলো নুডেশন। কি এই নুডেশন? নুডেশন হলো এমন একটা জায়গা তৈরি হতে হবে, যেমন আমরা পুকুরটা কেটেছিলাম, তাহলে এমন একটা জায়গা তৈরি হতে হবে, সেটা হতে পারে পাহাড়ে একটা ধস নামলো, সেখানে একটা জীবহীন অঞ্চল তৈরি হলো, নদীতে একটা চর জন্মালো, নতুন করে সেখানে একটা জীবহীন অঞ্চল তৈরি হলো। তাহলে জীবহীন অঞ্চল তৈরি হওয়া, সেটাই হলো নুডেশন। এরপরে কি বলছে? ইনভেশন। তাহলে ওই যে জীবহীন অঞ্চল তৈরি হলো, অর্থাৎ বেয়ার এরিয়া তৈরি হলো, সেখানে কোনো জীবের রেণু বা স্পোর বা রিপ্রোডাক্টিভ ইউনিট বা একক যার মাধ্যমে বংশ বিস্তার করা যেতে পারে, সেটি ওখানে পৌঁছবে। পৌঁছানোর পরে সেখানকার পরিবেশে কি কি রিসোর্স রয়েছে, সেখানে সে টিকে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তার জন্য কতটা, সেই সব বুঝে নিয়ে ধীরে ধীরে সেই পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজেকে এস্টাবলিশ করবে। যখন সেটা করে উঠতে পারবে, যে রিসোর্সগুলোকে খাপ খাইয়ে নিতে পারবে, সম্পদগুলোকে খাপ খাইয়ে নিতে পারবে, তখন সে ধীরে ধীরে বংশবৃদ্ধি করতে শুরু করবে। তাহলে এইভাবে আমরা মূলত যে পর্যায়গুলো দেখতে পাই, সেটা হচ্ছে দেখো রিচিং, পৌঁছানো, এস্টাবলিশমেন্ট মানে পরিবেশটাকে বুঝে নিয়ে, সেখানকার রিসোর্সগুলোকে বুঝে নিয়ে আস্তে আস্তে নিজেকে সেখানে স্থির করা, এবং সাকসেসফুল রিপ্রোডাকশন অর্থাৎ জনন প্রক্রিয়া সম্পন্ন করবে। এই তিনটাকে আমরা বলছি দেখো মাইগ্রেশন, ইকেসিস এবং এগ্রিগেশন। তাহলে মাইগ্রেশন হলো পৌঁছানো, ইকেসিস মানে হলো এস্টাবলিশমেন্ট, আর এগ্রিগেশন হলো আসলে রিপ্রোডাকশনের মাধ্যমে তাদের কিন্তু সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ আরো তারা নিজেরা কাছাকাছি পৌঁছে যাওয়া। মনে করো একটা পরিবেশে একটা উদ্ভিদ ছিল, সে যখন রিপ্রোডাকশন করলো আরো দুটো উদ্ভিদ তৈরি হলো, তার মানে এইভাবে ক্রমশ জীবেদের বিস্তার হচ্ছে। তার মানে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে তারা আরো ক্লোজ হচ্ছে একে অপরের সাথে বা একে অপরের কাছে। এর ফলে কি হলো? তাদের মধ্যে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হলো। এই কম্পিটিশন বা প্রতিযোগিতা তাদের খাদ্যের জন্য হতে পারে, আশ্রয়ের জন্য হতে পারে, জলের জন্য হতে পারে, সেটা নিজেদের প্রজাতির মধ্যে হতে পারে, আবার ভিন্ন ভিন্ন প্রজাতির সঙ্গেও হতে পারে। তাহলে এইভাবে আমরা কম্পিটিশনটা দেখতে পাচ্ছি। এই কম্পিটিশনের ফলে আলটিমেটলি একটা সময় আমরা দেখতে পাবো যে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন রিয়াকশন হবে, যা ওই পরিবেশের নেচারকে বদলে দেবে, ভিন্ন প্রজাতিকে আগমন ঘটাতে সাহায্য করবে, এবং এইভাবে ধীরে ধীরে স্টেবল বা ক্লাইম্যাক্স কমিউনিটির ওখানে আগমন ঘটবে। তাহলে এইভাবে আমরা সেখানে যে ঘটনাগুলো ঘটলো, সেই জায়গাগুলোকে আমরা অটোজেনিক সাকসেশন বা অ্যালোজেনিক সাকসেশন বলতে পারি। যখন এই সাকসেশনটা বায়োটিক কম্পোনেন্ট মানে জীবেদের দ্বারা হচ্ছে, তখন তাকে আমরা অটোজেনিক। আর অ্যালোজেনিকের ক্ষেত্রে আমরা বলতে পারছি যখন সাকসেশনটা মূলত অ্যাবায়োটিক, যেমন ধরো ভলকানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ঘটলো, কিংবা বন্যা হলো, বা আমাদের কাছে আর্থকোয়েক হলো। তাহলে এই সমস্ত ঘটনার ফলে একটা প্রাণহীন অঞ্চল তৈরি হলো, সেখানে আবার নতুন করে প্রাণের আগমন ঘটবে। তাহলে এইটাকে আমরা অ্যালোজেনিক বলবো। অটোজেনিক যখন কিন্তু আমাদের বায়োটিক কম্পোনেন্টস দ্বারাই সম্পন্ন হবে। এবার এই যে এক একটা পর্যায়ে, মনে করে এখানে একটা বালুকাময় একটা অঞ্চল তৈরি হয়েছে, সেখানে ধীরে ধীরে জীবেদের আগমন ঘটছে, পর্যায়ক্রমে বিভিন্ন জীবেদের আগমন ঘটছে, এবং একটা সময় আমরা গিয়ে দেখতে পাচ্ছি সেখানে একটা বড় বৃক্ষ তৈরি হয়েছে। তাহলে এই যে এক একটা পর্যায় সেগুলোকেই আমরা বলে থাকি সেরি। তাহলে এই সেরি, তার মধ্যে প্রথম যে জীবেদের আগমন ঘটে তাকে বলা হয় পায়োনিয়ার, এবং সর্বশেষ যে অর্থাৎ এই যে বৃক্ষ, তাকে আমরা বলবো ক্লাইম্যাক্স। তাহলে এইভাবে সাকসেশনের ক্ষেত্রে পায়োনিয়ার একটি ইম্পর্টেন্ট শব্দ, ভালো করে এটাকে খেয়াল রাখতে হবে। পায়োনিয়ার এবং ক্লাইম্যাক্স এই দুটো শব্দ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমরা আমাদের পার্বত্য অংশে বা পাহাড়ে, সেখানে যখন আমরা সাকসেশন দেখি, সেখানে কিন্তু লাইকেন পায়োনিয়ার উদ্ভিদ হিসাবে পরিচিত হয়। লাইকেন কি তোমরা সেটা জানোই। এবার এই সাকসেশনটা কোথায় হচ্ছে? এই সাকসেশনটা যদি জলে হয় তাকে বলা হয় হাইড্রোসেরি। সাকসেশনটা যদি আমাদের স্থলভাগে হয় তখন তাকে আমরা লিথোসেরি। সাকসেশনটা যদি আমাদের বালুকাময় অঞ্চলে হয়, বালুতে হয় অর্থাৎ বালিতে হয়, তখন তাকে আমরা স্যামোসেরি বলে থাকি। যদি মরুভূমিতে হয় তখন তাকে আমরা জেরোসেরি বলে থাকি। আর যদি লবণাক্ত কোনো পরিবেশে হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যালোসেরি বলি। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। নিজেদের নাম ঠিকানা ভুলে যাও, প্রেমিক প্রেমিকার নাম ভুলে যাও, কিন্তু এই পার্টটা ভুলবে না, এখান থেকে প্রশ্ন আসছেই তোমাদের। তাই যত্ন সহকারে এই পার্টটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট পরের পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কাছে পলিউশনের পার্ট। পলিউশনের পার্টটাতে আমরা কি পাবো? তাহলে পলিউশনের পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আমাদের এয়ার পলিউশনের পার্টটা বলা রয়েছে,
তাহলে এয়ার পলিউশনে বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্টের কথা বলা রয়েছে। তাহলে এই গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হলো যে গ্রিন হাউস ব্যাপারটা কি। গ্রিন হাউস হলো আসলে বিশেষভাবে নির্মিত একটি কাঁচের ঘর। তাহলে এই বিশেষভাবে নির্মিত কাঁচের যে ঘরটার কথা বলছি, এই কাঁচের ঘরের বিশেষত্বটা কি, এই বিশেষত্বটা একটু ভালো করে বুঝে নিই। সেটা হলো দেখো, সান থেকে সূর্যালোক থেকে সওয়ার গুলো যখন কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করছে তখন তার কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, কিন্তু এখান থেকে যখন সেটি ফিরে যেতে চাইছে কি হিসাবে, ইনফ্রারেড হিসাবে, ফিরতে আর পারে না, সেটা এই কাঁচের ঘরের মধ্যে আটকে যায়, ফলে কাঁচের ঘরের মধ্যে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এইভাবে আমাদের অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমণ্ডলে সূর্যালোক থেকে তাপমাত্রাগুলো পৌঁছচ্ছে, কিন্তু অ্যাটমসফিয়ারের বাইরে আর বেরোতে পারছে না, সেটি অ্যাটমসফিয়ারের মধ্যেই আবদ্ধ থেকে যাচ্ছে, ফলে অ্যাটমসফিয়ারের তাপমাত্রাও ওই কাঁচের ঘরের মতো বেড়ে চলেছে, যেটাকে আমরা এই কাঁচের ঘর যাকে আমরা গ্রিন হাউস বলেছিলাম, সেই তার মতো করে একই রকম ঘটনা ঘটছে বলে এটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট কিংবা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে থাকি। তাহলে কাঁচের ঘরের ক্ষেত্রে না হয় ইনফ্রারেড কি কাজে ব্যবহার হয় সেটা আমরা জেনেছি, যে স্যার মূলত আমাদের শীত প্রধান অঞ্চলে, মূলত গ্রীষ্ম প্রধান উদ্ভিদ বা তাদের চাষবাস করতে গেলে আমাদের এই গ্রিন হাউস যে ঘরটি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব বা সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়েছে। কিন্তু আমরা আমাদের পলিউশনের ক্ষেত্রে ঠিক একই রকম ফেনোমেনন দেখতে পাচ্ছি। তাহলে এই যে অ্যাটমসফিয়ারের তাপমাত্রা ধারণ করে রেখে দেওয়া, দীর্ঘ সময় ধরে তাপমাত্রা ধারণ করার ক্ষমতা আমরা দেখতে পাই কার্বন ডাই অক্সাইডের মধ্যে সর্বোচ্চ রয়েছে। আমরা কোথাও কোথাও দেখতে পাই এটি 45 থেকে 60% পর্যন্ত এটি আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এককভাবে দায়ী এই কার্বন ডাই অক্সাইড। তাই কার্বন ডাই অক্সাইডকে কোথাও কোথাও এককভাবেই গ্রিন হাউস গ্যাস হিসাবে ট্রিট করা হয়। এছাড়াও আরো অনেকগুলো গ্যাস রয়েছে যেগুলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। কারা তারা হতে পারে, তার একটা পার্সেন্টেজ আমরা এখানে দেখো একটা টেবিল তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে বলা রয়েছে 60%, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে এটা 45 থেকে 60% কার্বন ডাই অক্সাইড এককভাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। আজকাল আমরা যেভাবে ফসিল ফুয়েল ব্যবহার করছি, কোল ব্যবহার করছি, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে, যেভাবে আমরা অটোমোবাইল ব্যবহার করছি, তাতে কার্বন ইমিশন ব্যাপকভাবে বাড়ছে। আর এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আলটিমেটলি আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। এছাড়া রয়েছে আমাদের মিথেন, যা আমরা ধান ক্ষেতের মধ্যেও দেখতে পাই, জৈব গ্যাস হিসেবে তার প্রধান উপাদান হিসেবে আমরা এটাকে দেখতে পাই। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, N2O তার মানে নাইট্রাস অক্সাইড, এগুলোও কিন্তু দায়ী। এছাড়াও আমরা জলীয় বাষ্প বা ওয়াটার বা ওজোন, এদেরও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে ট্রিট করে থাকি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার যে বিভিন্ন লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোর মধ্যে আমরা এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ প্রথম লেয়ারটা তার নাম হলো ট্রোপোস্ফিয়ার, পরের এই লেয়ারটা সেটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলছি, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অক্সিজেনের 3টে অ্যাটম দিয়ে তৈরি একটি গ্যাসের স্তর রয়েছে যাকে আমরা ওজোন লেয়ার বলি। এই ওজোন লেয়ার সূর্যালোক থেকে আগত বিভিন্ন ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ রয়েছে, সেই ইউভি রেজ গুলোর মধ্যে মূলত ইউভিসি কে সম্পূর্ণরূপে এই পৃথিবীতে ঢুকতে বাধা প্রদান করে। এইটা ছিল সব থেকে ক্ষতিকারক আমাদের কাছে, সব থেকে মারাত্মক, এটাকে বাধা প্রদান করে। এরপরে ইউভিবি সেটাকে কিছুটা রিডিউস করে, আর ইউভি এটা প্রায় আনচেঞ্জড অবস্থায় ঢুকে পড়ে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে কোন অতিবেগুনি রশ্মিটি আমাদের ওজোন লেয়ার দ্বারা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় ভূপৃষ্ঠে পৌঁছতে, সেটা হলো ইউভিসি, এবং এটাই ছিল মোস্ট ডেঞ্জারাস। এটা যদি পৌঁছে যেত তাহলে জীবজগতের সব থেকে বেশি ক্ষতি হতো, তাহলে সেটাকে আটকে দিচ্ছে। তাহলে সেই জায়গাটা আমরা জানলাম, এইটাও একটা প্রশ্ন হতে পারে। তাহলে এই ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে কার জন্য? ক্ষতিগ্রস্ত হচ্ছে সিএফসিজ, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন তার কারণে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এই ওজোন লেয়ার তার ক্ষতি হচ্ছে। এই সিএফসি মূলত আমরা ফ্রিজ, ওয়াশিং মেশিন কিংবা আমাদের যে এসি মেশিন রয়েছে সেখানে কুলেন্ট হিসাবে আমরা সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার দেখে থাকি।
তাহলে এখানে আমরা এই ওজনের এই হেল্পফুলনেস, তার বেনিফিশিয়ারি দিক ছাড়াও কিছু হার্মফুল দিক আমরা একটু আগে শেয়ার করেছিলাম। আমরা বলেছিলাম ওজোন গ্যাস এটি আমাদের গ্রিনহাউস গ্যাস হিসেবেও কাজ করে। তাহলে সেটা কোথায় থাকে? সেটা ট্রোপোস্ফিয়ারে। তাহলে ট্রোপোস্ফিয়ারে যে ওজোন রয়েছে সেটি প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে আমরা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট বলি, সেটা তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফটোকেমিক্যাল স্মগ বা আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ট্রোপোস্ফিয়ারের যে ওজোন রয়েছে সেটা ব্যাড, আর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারেরটা সেটা ভালো। কেন না, সেটা আমাদের ইউভি রেস থেকে সুরক্ষিত করে। ফলে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড রেন। অ্যাসিড রেন মূলত SO2 এবং NO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড কিংবা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এদের প্রভাবে মূলত আমাদের দেখা যায় সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড হিসেবে বৃষ্টির জলের সঙ্গে এটি পৃথিবীতে ঝরে পড়ে। ফলে পৃথিবীতে মাটিতে তার যে পিএইচ স্কেল সেটি চেঞ্জ হয়ে যায়। ফলে ক্রপস বা ভেজিটেশন টাইপের সঙ্গে সঙ্গে সেখানকার মাইক্রো কিংবা ম্যাক্রো ইকোসিস্টেমটি কিন্তু ড্যামেজড হয়। আর এই অ্যাসিডের কারণে যেমন আমাদের চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি বিভিন্ন এরিয়াগুলো সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা তাজমহলের কথা বলতে পারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কথা বলতে পারি। তাদের ক্ষেত্রে তাদের ক্ষত অর্থাৎ মার্বেলের মধ্যে ক্ষত কিংবা তার উজ্জ্বল নষ্ট হচ্ছে, যাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি। এই ধরনের সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের এখানে অলরেডি আমার প্রোভাইডেড রয়েছে। এখানে সব কটা ইনফরমেশন রয়েছে। দেখো, স্টোন ক্যান্সার আমরা কাকে বলি? ডিস্ট্রাকশন অফ মার্বেল, এটা আমরা বলছি। ওজোন লেয়ার কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। কোনটাকে আমরা ব্যাড ওজোন বলি? ট্রোপোস্ফিয়ারের ওজোনকে। কোনটাকে আমরা গুড ওজোন বলি? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোনকে। তাহলে এই সমস্ত এরিয়াগুলো ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু ওয়ান লাইনার পকেট অফ ইনফরমেশন হিসেবে প্রোভাইডেড রয়েছে, যা তোমরা পারবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন খেয়াল রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি। আমাদের 1984 3 ডিসেম্বরে ভোপালে ইউনিয়ন কার্বাইড বলে একটি সার বা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে সেখানে এক দুর্ঘটনায় মিথাইল আইসোসায়ানেট, এই মিথাইল আইসোসায়ানেট গ্যাসের কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছিল। এই মিকের ফুল ফর্ম কি সেটা জানতে যেতে পারে। প্যান, সেটার ফুল ফর্ম জানতে যেতে পারে। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট, ভোলাটাইল কার্বন কিংবা নাইট্রোজেন এবং O3 বা ওজোন এবং আমাদের সূর্যালোকের কারণে এই প্যান তৈরি হয়, যার জন্য প্যান ফটোকেমিক্যাল স্মগ বা আলোক রাসায়নিক ধোঁয়াশার মেজর উপাদান আমরা এটা বলতে পারি। তাহলে এইখানে আমাদের CFC, ক্লোরোফ্লোরোকার্বন, BFC, ব্রোমোফ্লোরোকার্বন, ফ্রিওন, হ্যালোন, এই সমস্ত উপাদানগুলোই কোথাও না কোথাও ওজোন ডিপ্লেশনের জন্য দায়ী, অর্থাৎ ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। CFCর মধ্যে মূলত এই ক্লোরিন, এটি মুখ্যত আমাদের এই ধরনের ক্ষয় বা ক্ষতির জন্য দায়ী। তাহলে এই সমস্ত তথ্যগুলোর সঙ্গে সঙ্গে চলে আসছি আমরা আমাদের যে পার্টটি নিয়ে, সেই পার্টটি হলো বিভিন্ন মডেল কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ কয়েন্ড বাই, ইকোসিস্টেম এই শব্দটি কে কয়েন করেছিলেন? তাহলে সেটা হলো AG টান্সলে। চারটে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি রয়েছে আমাদের? মেজর কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে কি কি রয়েছে? রয়েছে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। তার মানে উত্তর হবে অল অফ দিস। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের কাছে? টার্ম ইকোলজি ওয়াজ কয়েন্ড বাই, সেটা হলো আর্নস্ট হেকেল, অপশন বি, আর্নস্ট হেকেল। নেক্সট কোশ্চেনে চলে আসছি, দেখো, ফাদার অফ ইকোলজি। ফাদার অফ ইকোলজি কাকে বলছি আমরা? সেটা হচ্ছে আমাদের কাছে, দেখো, রেইটার, আর্মিস্টার, এলটন বা কৃষ্ণার। তাহলে এখানে ফাদার অফ ইকোলজি আমরা বলে থাকি বিজ্ঞানী রেইটারকে। নেক্সট পরের পার্টটাতে দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করি কোনটাতে? আমরা 5 জুনে এটাকে সেলিব্রেট করি। তাহলে প্রশ্নের জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ আর্থ ডে, তাহলে সেটা কোনটা? 22 এপ্রিল। তাহলে দেখো পরের কোশ্চেনে কি রয়েছে? হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি? ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি বলা হয় প্রফেসর আর মিশ্রাকে। তাহলে এর পরের পার্টটা দেখো, দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ইজ কল্ড অ্যাজ ইকোলজি, ইকোসিস্টেম, ফাইটোজিওগ্রাফি, নান অফ দিস। কোনটা হবে উত্তরটা? উত্তরটা হবে স্টাডি বলেছে, তার মানে ইকোলজি। নেক্সট পরের পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে আর্ট ইকোলজি। আর্ট ইকোলজি কথার অর্থ হলো কি? বলছে এফেক্ট অফ সয়েল অন ভেজিটেশন, ইকোলজি অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম, এফেক্ট অফ প্রেসিপিটেশন অন ভেজিটেশন, এফেক্ট অফ টেম্পারেচার অন ভেজিটেশন। উত্তর হবে আসলে আমাদের কাছে ইকোলজি অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম। তার জন্য তো আর্ট ইকোলজিকে আমরা স্পিসিস ইকোলজি বলে স্টাডি করে এসেছি। পরের জায়গায় দেখো, সিন ইকোলজি। সিন ইকোলজি কথার অর্থটা কি?
তাহলে সিন ইকোলজির ক্ষেত্রে দেখো এখানে বলছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল রিলেশন, ইন্ডিভিজুয়াল স্টাডি, স্টাডি অফ এনভায়রনমেন্ট, গ্রুপ অফ অর্গানিজম অ্যাজ এ ইউনিট। আসলে গ্রুপ অফ অর্গানিজম অ্যাজ এ ইউনিট, কারণ সিন ইকোলজিকে আমরা বলেছিলাম কমিউনিটি ইকোলজি। তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো ফুড পিরামিড। আজকে যদি ক্লাসটা পুরোটা করে থাকো তাহলে সবকটা কিন্তু তোমরা রেসপন্স করতে পারবে। তাহলে ফুড পিরামিড কোন কোন উপাদান দিয়ে তৈরি দেখো তো, প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, প্রডিউসার, হার্বিভোরস, কার্নিভোরস। আমার আর বাকিগুলো দেখার দরকার নেই, কারণ এটাই তো উত্তর, আজকে ক্লাসেই আমি সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। নেক্সট দেখে নাও, দ্য পিরামিড দ্যাট ক্যান নট বি ইনভার্টেড ইন স্টেবল ইকোসিস্টেম। তাহলে কোন ধরনের পিরামিডটা ইনভার্টেড প্রকৃতির হয় না, সেটা আমি তোমাদেরকে ক্লাসেই বলেছিলাম, সেটা হলো এনার্জি। এটির কখনো ইনভার্সন আমরা দেখতে পাবো না। নেক্সট, ইনভার্টেড বায়োমাস পিরামিড ইজ ফাউন্ড ইন। ইনভার্টেড বায়োমাস পিরামিড কাদের ক্ষেত্রে দেখতে পাবো? বায়োমাস বলেছে, তাহলে আমাদের এই ইনভার্টেড বায়োমাস পিরামিড কোথায় হবে? অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, নাকি আমাদের গ্রেজিং, নাকি অল অফ দিস? তাহলে এখানে খেয়াল রাখতে হবে, ইনভার্টেড বায়োমাস পিরামিড আমরা দেখতে পাবো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে। নেক্সট, দ্য টেন্ডেন্সি টুয়ার্ডস ইনক্রিজড ভ্যারাইটি অ্যান্ড ডেন্সিটি অফ দ্য স্পিসিস অ্যাট কমিউনিটি জাংশন ইজ নোন অ্যাজ। এখানে কিন্তু এজ এফেক্ট, ভ্যারিয়েবিলিটি, ভাইটাল ইন্ডেক্স, বায়োটিক পোটেনশিয়াল কোনটা হবে? অর্থাৎ দুটো ইকোটোনের ওখানে আমরা দেখেছিলাম যে সেখানে আসলে জীব বৈচিত্র্য বেড়ে যাচ্ছে, যাকে আমরা এজ এফেক্ট বলেছিলাম। নেক্সট, অ্যানিমেলস দ্যাট সুইম ফ্রিলি বাই দেয়ার ওন এফোর্ট। তাহলে যে ফ্রিলি এফোর্ট করে নিজের এফোর্টে কি করতে পারে, সাঁতার দিতে পারে, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে আমরা বলবো নেকটন। নেক্সট, পরের জায়গায় টার্ম নিজ, এটি কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী গ্রিনেল। নেক্সট কোশ্চেনের জায়গায় চলে আসি, অর্গানিজম দ্যাট অকুপাই দ্য সেম অর সিমিলার ইকোলজিক্যাল, তাহলে সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। নেক্সট পরের কোশ্চেনে চলে আসি, দেখো কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল বাই গজ, এটি নিচের সঙ্গে সম্পর্কিত, মানে এক রাজ্যে দুই রাজা থাকতে পারে না, হয় তুই থাকবি না হয় আমি থাকবো, যেটাকে আমরা বলছি কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। নেক্সট পরের কোশ্চেন, দ্য টার্ম হ্যাবিটেট রেফার্স টু অ্যাড্রেস and niche refers to profession. নেক্সট পরের জায়গায় চলে আসি, which one is called as Hutchinsonian niche, সেটা হচ্ছে হাইপার ভলিউম নিচকে বলা হয় Hutchinsonian niche। নেক্সট পরের জায়গায় চলে আসি, a primary succession is, primary succession a new succession in a newly area, succession in a place that was previously invaded, evolution of only pioneer species, না এইটা হবে new succession in a new area। নেক্সট, which one is not a step of succession, কোনটি সাকসেশনের স্টেপ নয়, সেটা হলো অপশন ডি, প্লান্টেশন। অ্যান্ড লাস্ট ওয়ান, দ্য লাস্ট স্টেবল কমিউনিটি অফ সাকসেশন ডিপেন্ডেন্ট অন দ্য ক্লাইমেট, দ্যাট ইজ দ্য ক্লাইম্যাক্স। তাহলে ক্লাইম্যাক্স তাকে আমরা বলবো। নেক্সট, which one of the following statement is correct for the secondary succession, secondary successionটার ফলে কোনটা, it is similar to the primary succession and except that it has a relative slow, না এটা নয়, low, it follows primary succession, it occurs in deforested site, it begins and এইটা হবে অপশন বি, deforested site। নেক্সট, the community developed on a sand by the succession, samoseri, স্যান্ডের জন্য samoseri। and the next one দেখেন, the establishment of new species in a bare area is called, সেটা এস্টাবলিশ মানে হলো ইকেসিস। তাহলে আমাদের কাছে আজকে আপাতত আমরা এই পার্টটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে আজকের আমার এই যে ইকোলজি এবং আমাদের এনভায়রনমেন্টের যে পার্টটা ছিল, সেখানে তোমাদের সাথে যে এরিয়া অফ ইনফরমেশন শেয়ার করলাম, সেটার সঙ্গে সঙ্গে মডেল কোশ্চেনও শেয়ার করলাম। ভালো করে তৈরি হও, সফল হও জীবনে, এই কামনা রাখি। দেখা হবে পরের সেশনে।